নকশা আয়োজিত ত্রয়োদশ জাতীয় নাট্যমেলার দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত। যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের এই পর্বে একটি সেমিনার আছে, আলোচনা। প্রতি বছর ফেস্টিভ্যালেই এটি হয়, আপনারা জানেন। এবং আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে মাই জার্নি মাই থিয়েটার। তো আজকে যে দুজন এখানে বলবেন, একজন বক্তা এসে পৌঁছে গেছেন, সৌমেন বাবু, সৌমেন পাল। আমি সৌমেন বাবুকে একটু ডেকে নেব। না, জুতো পরে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৌমেন বাবু, সৌমেন পাল। সৌমেন বাবু পেশায় একজন শিক্ষক, এবং আমি বলছিলাম সে ভিতরে আর কি, মানে তারপর শেষ করা হয়নি কথাটা। যে স্কুলে উনি মানে হেডমাস্টার মশাই, সেই স্কুলের সঙ্গে আমার একটা ছোটবেলার সম্পর্ক আছে। মানে আমি ওইখানেই থাকতাম, ওই অঞ্চলে, উদয়পুর, মানে বেলঘরিয়া, উদয়পুর হরদয়ালনাগ আদর্শ বিদ্যালয়। আমার দাদারা সেখানে পড়াশুনো করেছে, ওখানে আমার প্রচুর বন্ধু বান্ধব যারা স্কুলের। যদি আমি স্কুলে পড়াশুনো করিনি, কিন্তু মানে স্কুলটার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। সৌমেনবাবু এক নাট্যকার, নাটক লেখেন, বাচ্চাদের নিয়ে থিয়েটার করেন। এবং মানে আমার ভাবতেও ভাল লাগে, মানে সৌমেনবাবুর কাজ আমি জানি। মানে একটি স্কুলে প্রায় 1400 স্টুডেন্ট এখন বোধহয় স্কুলে, আমি 1650 স্টুডেন্ট। যদি এরমভাবে বলি তাহলে বলতে সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে। ধরুন একজন সায়েন্স পড়ে, মানে আমাদের একটা থাকে না, মানে ফিজিক্স পড়ছি বা কেমিস্ট্রি বা ম্যাথস নিয়ে পড়বো বা কমার্স পড়বো, সেই ছেলেটি থিয়েটার জানবে না, বা সেই ছেলেটি বাঁশি বাজাতে শিখবে না, বা যারা বাঁশি বাজায় তাদের সম্পর্কে জানবে না, বা যে সেতার বাজায় তার সম্পর্কে জানবে না। সামগ্রিক যে গঠন একটি স্টুডেন্ট লাইফের, সেইটি শুধু মুখে নয়, সৌমেনবাবু তার স্কুলে কাজে সেই ব্যাপারটি করেন, সেই কাজটি করেন। মানে সামগ্রিকভাবে একটি স্টুডেন্টের যে গঠন সে গড়ে ওঠে, সে পড়তেই পারে, সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার যা ভালো লাগে করতেই পারে, কিন্তু তা বলে সে অন্য বিষয়ে তার কোনো সম্যক ধারণা থাকবে না, এরকম তো হয়। মানে আমাদের এখনকার যে শিক্ষা ব্যবস্থা, যেটা ভাবলে এরকমটাই লাগে, বাড়িতেও তাই। তো সেইখান থেকে সৌমেনবাবুর এই জার্নিটা আমার খুবই, মানে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের। তো আমি বেশি কথা বলবো না, ইনি হচ্ছেন সৌমেন পাল। তো ওনার একটা থিয়েটারের জার্নি আছে। আর আমাদের দল মানে 24 ঘন্টার দল, সেখানে স্টুডেন্ট যারা, তারা থিয়েটারের সাথে থাকবে বলেই আমাদের দলে আছে। তো যারা এখানে বলেন মাই জার্নি মাই থিয়েটার, থিয়েটারের জার্নি নিয়ে, সেটা আমাদের যারা স্টুডেন্ট, যারা শোনে নকশার, তাদের কাছেও একটা পাঠ্যের মতো। আমি সৌমেনবাবুকে বলবো ওনার থিয়েটারের জার্নি যদি আমাদের বলেন। নমস্কার, যারা সামনে আছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। নকশা আজকে আমাকে এখানে ডেকেছে, এটা খুবই আনন্দের বিষয়। মাঝখানে আমি এমনি কয়েকবার আশিসদার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে আসা যাওয়া হয়েছে। দুই একটি আমার নাটকও হয়তো এই মঞ্চে বা ব্ল্যাক বক্সে হয়তো হয়েছে, এইটুকুই আপনাদের সঙ্গে আমার পরিচয়। কিন্তু আশিসদার সঙ্গে আমার পরিচয় তা নেই করে কত বছর বলবো, 40 বছর প্রায় হবে, না 35-36 বছর হবে তার সঙ্গে চেনা জানা। জার্নিতে দিয়ে শুরু করি, যেখান থেকে ও বললো ওর অংশটা আমি পরে আসছি, বিদ্যালয়ের অংশটা। হ্যাঁ, মূলত আমার আসল বাড়ি হচ্ছে কাকিনাড়া। সে অর্থে আমার সামনে বসে আছেন বিল্লদল চট্টোপাধ্যায়। তিনি আর আমি এক সূত্রে বাঁধা, অর্থাৎ আমি যে দলে কাজ শুরু করেছিলাম, বা যেখান থেকে আশিসদা বা নকশার সঙ্গে আমার সম্পর্ক শুরু, কাকিনাড়া বলাকা, বিল্লদা সেই দলের বোধহয় প্রথম ডিরেক্টর। আজকে বিল্লদা সামনে বসে আছেন, এর জন্য আমি খুব ভালো লাগছে বিষয়টা।
আর বিল্লদা আমার কয়েকটি নাটক পরপর করছেন। আর নকশাসহ সেই সময় থেকে তাদের খুব সাড়া জাগানো নাটক যেগুলো মূলত মনে আছে খুব, জীবনপালা, তো সেটা তো ভোলার মতো বিষয় নয়। তো সেইখান থেকে সূত্রপাত। আর ভূমিসুধা সম্বন্ধে আমি বলেছিলাম, আমি এর আগের বারে এসে ওকে বলেছি যে ভূমিসুধাকে আমি প্রথম দেখেছিলাম, আমাদের একটা শো ছিল, নকশার একটা শো ছিল নৈহাটির রেল ময়দানে। তো সেখানে ভূমিসুধা হয়তো তখন বয়স হচ্ছে কত, হার্ডলি 5। তো তখন ওর ওর অংশটা অভিনয় করে এসে ও যেভাবে এসে সকলের প্রপস গোছাচ্ছে, আমি তখন মনে হয়েছিল, তখন আমিও, আমার খুব বেশি বয়স নয়, তো তখন মনে হয়েছিল না মেয়েটা অনেক দিন থাকবে থিয়েটারে। তো আজকে ভূমিসুধা নিজেই নিজের জায়গা তৈরি করে নিয়েছে, সুযোগ্য পিতামাতা, সুযোগ্য সন্তান। এটা পিতামাতারও যেমন শান্তির বিষয়, ভবিষ্যৎ খুব শ্লাঘনীয় বিষয়। যাই হোক, নিজের কথা বলতে শুরুতে বললাম বলাকা থেকে, তারও একটু যদি আগে থেকে বলি, আমার পারিবারিকভাবে আমি একেবারে নাট্যবিরোধী পরিবারের থেকে বড় হওয়া, এবং সেই বিরোধিতার জায়গা আজও খুব যে স্মিত হয়েছে তা নয়, বরং অনেকাংশেই তীব্র। তথাপি কখনো কখনো ভালোবাসা যখন খুব তীব্র হয়, তখন সেটা কোনো থাকে না, বাধা যাই হোক না কেন, ভালোবাসাকে কে আটকাবে। তো সেরকম প্রথম ক্লাস 7 মাঠে খেলছি, পাড়ার এক কাকিমা এসে বলল, নাটক করবি? তো করিনি কোনো দিন, হ্যাঁ করবো। সবাই যে আজকে শুরু করে ডাকঘর, সেই ডাকঘর দিয়ে শুরু। প্রথমে একটা মাত্র ডায়লগ বলবার জন্য নিয়ে গিয়েছিল, পরের দিন যখন রিহার্সাল করতে গেলাম, না তুই পিসেমশাইয়ের চরিত্রটা, তারপরে কবিরাজের চরিত্রটায় চলে আয়। অর্থাৎ প্রথম দিনই একটা প্রমোশন, তারপরের দিন ডবল প্রমোশন। কিন্তু মুশকিল হচ্ছে করছি তো বাড়িতে না বলে, ফলে বাড়িতে যখন জানাজানি হলো, প্রচণ্ড বেদম মার, কারণ বিশ্বাসের জায়গা ছিল, পড়াশুনো না করলে জীবনে কিছু হয় না, এসব করলে তো সব নষ্ট হয়ে যাবে। সেই নাটকটি আমার করা হয়নি শেষ পর্যন্ত। ফলে যারা আগে যা রোলে করতো সেই হিসাবেই করেছে। এখন ছেলেবেলায় মারা যায়, ধমকানো যায়, বড় হলে আর কে কাকে আটকায়। বলাকা নাট্য সংস্থা তখন ধারাবাহিকভাবে সারা বাংলা নাট্য উৎসব করছে, প্রতিযোগিতা করছে, আমিও দেখতে যেতাম। তখন ক্লাস 10 থেকে বোধ হয়, ক্লাস 12, হ্যাঁ ক্লাস 12 পাশ করেছি, বা এরকম একটা সময়, পাশ করিনি তখনও, বা ফার্স্ট ইয়ার, মনে স্মরণ নেই। বিজয়দার তখন খুব বিখ্যাত নাটক ঠিকানা, মঞ্চ কাঁপানো। তো সেখানে কোনো কারণে আমার নাটকটির প্রথম পর্বটি ভালো লাগেনি। হ্যাঁ, তখন খুব অপরিণত, এটাও বলবো। বিচারক যারা ছিলেন, একজনের নামই আমার মনে আছে, সেটা হচ্ছে অনুপ ঘোষ। অনুপদাকে গিয়ে বিচার মঞ্চ থেকে নামার পরে আমি তাকে রীতিমতো বললাম, কী হয়, এটা কি হচ্ছে, এই নাটকটার এই ভুল আছে। তো আমাকে বলল, এই দলের? আমি বললাম না। আমাকে বললো, কোন দলের? আমি কোনো দলের নেই, আমি শুধু দর্শক। তো তখন বিল্লদা চেনে অপু বোসকে ডেকে বলল, আর এই ছেলেটাকে বাইরে রেখেছে কেন, ভেতরে নিয়ে এসো, তারপর বলবো। তো যাই হোক, তারপরও বছরখানিক পর থেকে বলাকায় আমার যাতায়াত। তখনকার অনেক ছেলে মেয়ে থাকতো, 3 বছর শুধু সাইড লাইনে বসে থাকতে হয়েছে, যে যখন আসছে না তার প্রক্সি দেওয়ার জন্য। মানে এখন যেরকম লোকে ঢুকেই বলে কত দেবেন, যাতায়াত ভাড়া কত, রিহার্সাল পিছু কত, আর শো পিছু কত, তখন বিষয়টা একটা চান্স পাওয়ার জন্য বছরের পর বছর বসে থাকতে হতো। তো সেই পালাও অনেকটা শেষ হলো। প্রথম নাটক, হ্যাঁ, তারপরে হ্যাঁ বোধহয় জীবন শুরুই হয়েছে মঞ্চে ওঠা মূল চরিত্র, এবং সেটা ভিলেন চরিত্র দিয়ে। এটা অভিনয় পর্ব, সেইবারে বা তার পরের বারে বোধহয় যা যুব উৎসবে জেলা শ্রেষ্ঠ অভিনেতা, তারপরে একখানিক দূর পর্ব চলল। নাট্যকার হওয়ার তাও খুব আকস্মিক, সেটাও খানিকটা রকম, যে দলে একটি নাটক পড়া হয়েছে, আমার সঙ্গে দেখা দেখি আমার বন্ধুবান্ধবরাও দলে কয়েকজন এসছে, তো একটি নাটক পড়া হয়েছে। আমি নাটকের নাম বা ডিরেক্টরের নাম কোনোটাই বলবো না, কারণ দুজনই এখন আমার খুব পরিচিত, মাঝে মাঝেই আমরা মঞ্চ শেয়ার করি, ফলে আর কিছু বলা যাবে না। শুধু ওইটুকুই বলি যে সেবারের যে নাট্যকারের নাটক পড়া হচ্ছে, তিনি সদ্য নাট্য একাডেমি পেয়েছেন। তো তার একটি ছোট নাটক পড়া হচ্ছে। আমার যে বন্ধুটিকে আমি নিয়ে গেছি, তাকে জিজ্ঞেস করলো পড়া শেষে কেমন লাগলো। সে বলল, শুনিনি। কেন?
না, ওই খানিকক্ষণ শুনছিলাম, তারপর ঘুম পাচ্ছিল, আমি আর শুনিনি, আমি অন্য কিছু ভাবছিলাম। তাকে প্রচণ্ড বেদম ঝাড়টি ঝাড়লো। এবার আমার বলার সময়, আমি তখন ইংলিশ অনার্সের ছাত্র, একটু আধটু সাহিত্য টাহিত্য বুঝি টুঝি, দু একটা জার্গনও বলতে পারি। তো আমি তাকে নাটক, আমাকে তুমি বলো। আমি বললাম, থিয়েটার তো ডিসকোর্স নয়, মানে থিয়েটার যদি শুধুই আমি একটা বলবো, ও একটা বলবে, আমি একটা বলবো, ও একটা বলবো, এটা যদি হয় তাহলে তো বিষয়টা পাল্টা। আমি একটা নির্দিষ্ট মতবাদ তাকে ঢোকানোর চেষ্টা করব, সেটাকে আমি থিয়েটার বলে মানতে হবে, এটা তো মানা সম্ভব নয়। তো যিনি পড়ছিলেন তিনি বলে, তুমি জানো ইনি কে? আমি, সেটা আমার জানার দরকার নেই, আমার নাটকটা সম্বন্ধে এটাই মনোভাব। তো বলে, হ্যাঁ, তারপর যাই হোক, তিনি কে ইত্যাদি ইত্যাদি বলা হলো। সব বলা খুব সহজ, লিখে দেখাও তো। তো সেটা কোথায় যেন একটুখানি মনে আঘাত লাগলো, লিখে দেখা হতো। তো একটি নাটক লিখেই ফেললাম, এবং লিখে ফেলে সেই নাটকের 3টে স্ক্রিপ্ট হলো, অর্থাৎ একই নাটকের একটাই গল্পের 3টি নাটক। তো এবার নিয়ে যাব কাকে? প্রথম সেই প্রথম ব্যক্তি যিনি আমাকে নাটকে ঢুকতে বলেছিলেন, না এই ছেলেটি বাইরে কেন? বারাসাতে অনুপদার কাছেই এলাম, অনুপদাকে 3টে স্ক্রিপ্ট দিলাম, দিয়ে বললাম একটু দেখে নিন তো হয়েছে কিনা নাটক আদৌ। তো তিনি এবার রাখলেন, বলে ঠিক আছে পরে। এর মধ্যে আবার একদিন হঠাৎ করে আমার খুব প্রিয় একটা মানুষ, আজও আমার খুব প্রিয়, সেটা তীর্থদা, তীর্থঙ্কর চন্দ্র, তার সঙ্গে কথায় কথায় বললো, হলো একটা নাটক লিখেছি, বলে এসে শোনাও। অনুদা বললো, পরের সপ্তাহে এসো। আমি বলে, কোনটা থেকে একটু কাটাকুটি করে ঠিক করা যায়, যদি বলে দেন। পরের বারে যখন গেলাম, বলে প্রথমটাই পড়েছি, দ্বিতীয় দুটো পড়ার প্রয়োজন মনে করিনি, অসাধারণ হয়েছে। এই নাটকটা পরবর্তীকালে আমার বলাকারই প্রোডাকশন থাকবে। নাটকের নাম শেষ দৃশ্য। আসলে শেষ দৃশ্য দিয়ে শুরু, এখনও কিন্তু দৃশ্যটা শেষ হয়নি। এখন যখন আমি এখানে বসে আছি, এটুকু বলতে পারি। হ্যাঁ, তীর্থদার সঙ্গে গেলাম নাটকটা পড়তে, এখন প্রোডাকশন শুরু হয়নি, পড়লাম। তীর্থদাই কিচ্ছু বলছে না। আমি বললাম, তীর্থদা খুব খারাপ হয়েছে? বললো, না, মনে হচ্ছে আরেকটা কম্পিটিটার এসে গেল। তো যাই হোক, তো এইভাবে শুরু। শেষ দৃশ্য আমাদের ওই সময়কালে সবচেয়ে আচ্ছা, আমার কিন্তু চোখ দুটি জল পড়ার ব্যামো আছে, এটা মেনে নিতে হবে। চোখে আলো পড়লে এখন যেখানে আর থিয়েটারটা করা হয়নি, এটার অন্যতম কারণ একটি। তো যাই হোক, তো তারপরে এই নাটকটা, ওই যে লিখে দেখা হতো, তারপরে লিখে দেখানোর পর এটি বোধহয় মানে ওই আমার দল বলাকার ইতিহাসের অন্যতম সফল প্রযোজনা। প্রথম শোতেই বেস্ট অ্যাক্টর, বেস্ট প্রোডাকশন, বেস্ট ডিরেকশন। তারপরে ওইটার অনেক কটা শো হলো। প্রসঙ্গত বলি, সেই তীর্থদার দাদা শিলচরে থাকেন, কয়েক বছর আগে আমায় ফোন করেছেন, এই নাটকটি তার দাদা করছেন। আর গত বছরই মঞ্চমায়া, যেটা শ্যামবাজার নাট্যকাব্য করে, এই নাটকটি আবার রিপ্রিন্ট করেছে নতুন নামে। এখনও পর্যন্ত, অর্থাৎ এত বছর পর, প্রায় 25 বছর পর, এই নাটকটি এখনও দুটি দল করে, একটা নৈহাটি বা করছে নৈহাটি স্পার্টান, আর একটা শিয়ালদার কি ভাবনা থিয়েটার, না একটা কি দক্ষিণ বারাসত। তো যাই হোক, 25 বছর পরেও সেই প্রাসঙ্গিকতা, অর্থাৎ ওইখানে যে জিনিসটা নিয়ে শুরু হয়েছিল, যে একজন খুব উচ্চ পদাধিকারী থাকার কথা, আমরা অনেকে অনেক উচ্চ পদে গিয়ে অনেক মুখোশ ধারণ করি, কিন্তু শেষ পর্যন্ত আমার মনের মধ্যে যে ক্রূর ভাবটা, সেটা কিন্তু একটা কোনো না কোনো সময় বেরিয়েই আসে। ওই সময় ছিল, নাটকটার বিষয়বস্তু কারো কারো স্মরণে থাকবে, ওই সময় উচ্চ মাধ্যমিকের, অর্থাৎ 98 সালে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এটা নিয়ে খানিকটা জলঘোলাও হয়েছিল, তারপর চাপা পড়ে যায়। তো উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস করা নিয়ে এই নাটকটির লেখা। এখন এই নাটকটি আবার যখন এই দুটি দল করবার জন্য বলছে, এই নাটকটা রিরাইট করার জন্য আমাকে বলেছিল, এত কিছু হচ্ছে, টেট কেলেঙ্কারি, এত কিছু, এটা নিয়ে যদি একটু কিছু লেখা যায়। তো সেই নাটকটাই বর্তমান কি করে, মানে এটা বলছে তারা, এখন প্রশ্নপত্র ফাঁস হওয়াটা আর কোনো ইস্যু নয়, এটা খুব ক্যাজুয়াল। পরীক্ষা ব্যবস্থাটাই যেখানে তার অর্থহীন হয়ে দাঁড়াচ্ছে, সেখানে প্রশ্নপত্র, কিসের প্রশ্ন, কিসের খাতা দেখা, আর কিসের কি। ফলে এইটা রিরাইট করা হয়েছে, চলছে। দ্বিতীয় নাটক, একটা স্কুল ভিত্তিক নাটক লিখেছিলাম ওদের, শুদ্ধিকরণ, এটা জেল পালানো যায় শুদ্ধাশ্রম নিয়ে। সেটাও শুনলাম গত বছরে রঙ্গনদাই ফোন করে বললো, বহরমপুরে পোস্টার দেখলাম। যাক, ভালো, এগুলো 25 বছর পরেও যখন একই নাটক হচ্ছে, ভালো লাগে। কিন্তু সমস্যাটি তৈরি হলো তৃতীয় নাটকে, পড়ে পাওয়া 14 আনা। অনেকেই দেখে থাকবেন পরবর্তীকালে, কিন্তু এই নাটকটা সূত্রপাত ভালো হয়নি, অন্তত আমার নিজের দলের কাছে। সেখানে
প্রথম শোয়ের পর দলের নিজের প্রোডাকশন নিজস্ব এত বেশি বিরূপ মন্তব্য হয়েছিল এবং সেটা এতটাই তীব্র, আমি 4 বছর নাটক লেখা ছেড়ে দিয়েছিলাম। মানে একদমই লিখিনি এমন সমালোচনা শুরু হয়েছে। তো যাই হোক, তারপরে ঘটনাচক্রে 2005 নাগাদ আমার বোধহয় রঙ্গন দাস সঙ্গে আলাপ হলো, নতুন নাট্যকার খুঁজছেন উনি। তো প্রথম শেষ দৃশ্য ছাপলো, তারপরে এটাকেও একটা আমি বললাম প্রচুর সমালোচিত, লোকের ভালো লাগেনি। তো উনি মাঝখানে তখন আরেকটি, এখন যেরকম শুধু সারদ সংখ্যা বার করে, তখন ওই মাঝখানে 3 মাস অন্তর অন্তর একটা বার করতেন, ওরকম একটা ছোটো পত্রিকায় পড়ে পাওয়া 14 আনা বার করলেন। তো সেটা এখনও পর্যন্ত আমার বোধহয় সর্বকালীন বেশি প্রসিদ্ধ নাটক। মুকুল সিদ্দিকীও গত বছর পর্যন্ত বললেন এখনও করছেন 14 বছর ধরে। নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ 99টা শো করে ফেলেছে। এছাড়াও বোধহয় হাত গুনলে কেউ তো নাট্যকারকে গুরুত্ব পাত্তাও দেয় না। তো মোটামুটি যখন এদিক ওদিক শুনি এখনও হয়তো 8-10টা দল একই নাটকটা করে যাচ্ছে। তো সে ওটা, হ্যাঁ, এই জন্যে বলি যে জীবনের টার্নিংয়ের জায়গা। অন্য কাউকে নাটক দিই চাই না দিই, অসময় নাট্যভাবনাকে আমি নাটক একটা দিই। তার অন্যতম কারণ হচ্ছে এইটাই যে সেই সময় নাট্যভাবনা যদি সঙ্গে না থাকতো তাহলে নাট্যকার আর হওয়া হতো না। তাহলে এই 4টে বছর নাটক লিখিনি, কী করেছে? এই 4টে বছর নাটক লিখিনি, এই 4টে বছর ছোট গল্প লিখেছি। হ্যাঁ, ছোট গল্প লিখেছি, ছোট গল্পের একটা সংকলনও বেরিয়েছে, এবং সেই গল্প থেকে একটি সিনেমাও তৈরি হয়ে গেছে, যেটাতে আমার নাম নেই। কেউ ওই সেই গল্পকারকে কে পাত্তা দেয়? তো যাই হোক, এটা গেল একটা পর্ব। তারপর মোটামুটিভাবে চলছিল। প্রায় 4:30, ফলে আর 10-15 মিনিটে ওয়াউন্ড আপ করব। একটা সীমারেখা যদি টানি কেরিয়ারের, সেটা হচ্ছে 2015 দখলনামা। এটা আমার বা শ্যামবাজার নাট্যচর্চার দুজনের ক্ষেত্রেই একটা মাইলস্টোন, দুটো দিক থেকে। এক, নাট্যকার হিসেবে যতটুকু পরিচিতি প্রখ্যাতি অনেকটাই এই নাটককে কেন্দ্র করে। আর শ্যামবাজার নাট্যচর্চাটা যদি অনেক দিন থেকে করছে, একটা বুস্ট আপ, অর্থাৎ বড় নাটক তারা করতে পারে, এই বুস্ট আপটা ছিল, তার জন্য সম্পর্কটা আজও রয়েছে। কিন্তু দখলনামার ক্ষেত্রে দুটি মূল সমস্যা যেটা আমার ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে কেরিয়ারের জার্নির দখলনামা, অর্থাৎ প্রি দখলনামা একটা, আর পোস্ট দখলনামা একটা। প্রি দখলনামায় আমি যতটা স্বাধীনভাবে লিখতে পারতাম, পোস্টের ক্ষেত্রে সেটা করা যায়নি। কারণ দখলনামা একটা সীমারেখা আমার টেনে দিয়েছে, সকলে আমার কাছ থেকে ওই জাতীয় নাটকই চায়। তারপর থেকে সত্যি সত্যি নিজের ইচ্ছে মতো নাটক কিন্তু আমি আর লিখতে পারিনি, বা এখনো পর্যন্ত পারি না। সবটাই অর্ডারই লেখা লিখতে হয়। ব্যতিক্রম অবশ্য বিল্লদা বসে আছে, আবার বিজাতীয় ব্যতিক্রম এই এতে, কারণ এখানে অন্তত নিজের, হ্যাঁ, তা ওখানে অর্ডারটা ছিল যে অল ফিমেল ফুল লেন্থ প্লে, কিন্তু ওটা দখলনামা ঘরানা নয়। দখলনামার ঘরানা হচ্ছে মূলত রিসার্চ বেসড কাজ। আমরা রিসার্চের জায়গা থেকে রিসার্চকে মনোগ্রাহী করে তোলা বা এন্টারটেনিং করে তোলা খুব সহজ কাজ নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তথ্য এবং সংস্কৃতি দুটো আলাদা আলাদা করে সে তেলে আর জলে হয়ে থাকে। হয় শুধুই তথ্য দিয়ে গেল, কিছুই বুঝলাম না, অথবা কিছু হলো না, নাটকটা আর হলো না। দখলনামা যারা দেখেননি তাদের জন্য একটুখানি পড়ে দেখায়, যাদের দেখা হয়েছে বলা নয়। খুব প্রসিদ্ধ একটি মন্দির, আমরা সবাই জানি সেটা সম্বন্ধে। তো সেটাকে মূলত বেড়াতে গিয়েছিল, সবাই যায়। একটা বিষয় স্ট্রাক করে গিয়েছিল, তাতে বেশ কিছুদিন থেকে এই দুটি অঞ্চলে একেবারে যাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলে সেইটা করে যে নির্যাসটা বেরিয়েছিল, সেটাই হ্যাঁ, এটাও অর্ডারি কাজ। কারণ চৈতন্যদেবের 500 বছরের ব্রজধাম যাত্রাকে কেন্দ্র করে অসময় নাট্য ভাবনার এই সংখ্যাটি ছিল। তো স্বাভাবিকভাবেই ওইটা একটা অর্ডার ছিল, দুটো ক্লিক করে গেল। খানিকটা অংশ পড়ছি। প্রথম কথা, মানে আই বিয়ার নো ম্যালিস। একটি মন্দিরকে কেনা হবে, কেনা বেচার একটা জায়গা, অর্থাৎ একটি বড় মন্দির একটি ছোট মন্দিরকে কিনবে। খানিকটা অংশ। কৃষ্ণ, এবার বলো 10 গুণ দাম দিতে চাইছো কেন? শ্যাম হচ্ছে কৃষ্ণর ছেলে। ওই যে বললো মহাপ্রভুর ব্রজধাম যাত্রার 500 বছর, এমনভাবে তাকায় বন্ধ হয়ে যায় কথা। নন্দ হচ্ছে ওই মন্দিরের
দালাল এক কথায় বা পুরোহিত সন্ত। কি আর বলবো, মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা জানাতে কৃষ্ণ। এবার আমি বলি, প্রথমেই জানতে হবে কে এই শ্রীজীব গোসাই, আর কেনই বা তার করা ট্রাম্পের ওপরে ওভার ট্রাম্প করতে চাইছো। মিয়াপুর, যার নাম পাল্টে দয়াপুর করেছো, যেখানে সেখানে যখন তোমাদের মন্দির প্রতিষ্ঠা হয় তখন এই অঞ্চলের বহু মহান্ত তোমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়। পরবর্তীকালে তারা যখন দেখেন যে তোমরা ওই এলাকার সমস্ত জমি মঠ দখল করে একটি ধর্মীয় সাম্রাজ্যবাদ কায়েম করতে চাইছো এবং দেশীয় সেবকদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করছো, তারা তোমাদের প্রতিষ্ঠান ত্যাগ করে নিজেদের শিষ্য ভক্তদের সাহায্যে নবদ্বীপে নিজস্ব মঠ গড়ে তোলেন। শ্রীজীব গোসাই ওই বিদ্রোহী মহান্তের একজন। নন্দ, তার সঙ্গে জমি বেচা কেনার কি সম্পর্ক? কৃষ্ণ, সম্পর্ক আছে বই কি। শ্রীজীব গোসাইয়ের শিষ্য সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে মঠের বৈভব আড়ম্বর। তোমাদের কুশিক্ষা বলতে পারো। আর আমার এই জীর্ণ মন্দিরের অবস্থানগত কারণে এটা কেনার জন্য দুজনেই কোমর বেঁধে নেমে পড়েছ। শ্যাম, হ্যাঁ, আমাদের জমিটা তো পার্ক স্ট্রিটের ওপরে, যে তাই জন্য কোটি কোটি টাকা দাম উঠছে। কৃষ্ণ, পার্ক স্ট্রিট না বলে পার্ক প্রণালী বলতে পারো। আমাদের জমিটার একদিকে শ্রীদীপ গোস্বামীর মঠ আর অন্যদিকে মথুরার ব্যবসায়ী গোবর্ধন ধুমলের 3 একরের পরিত্যক্ত বাগান। আমার 16 কাঠার যদি গোসাই নিয়ে নেয় তাহলে যে কোনোভাবেই হোক সে ধুমলের সম্পত্তিটা নেওয়ার চেষ্টা করবে। আর প্রতিষ্ঠান ভেঙে আসা কোনো সন্তকে এত বড় হতে দেখা খুবই বেদনাদায়ক। তাই বড় হওয়ার সাঁকোটা চড়া দামে কিনে নিলে বৃদ্ধি চিরতরে খর্বিত হবে। শ্যাম, এটা ওদের মধ্যেকার ঝগড়া, আমরা তাদের মধ্যে যাচ্ছি কেন? কৃষ্ণ, আমাদের কি এসে যায়? কৃষ্ণ, সত্যিই কিছু এসে যায় না। আমি এই কথাগুলো বললাম কারণ এটা মহাপ্রভু স্থিতি বিজড়িত বলে ওনারা এত দামে কিনতে চাইছেন বলে জাহির করছেন। মেকি মহাপ্রভুর প্রীতি আমার অসহ্য লাগে। নন্দ, মহাপ্রভুর প্রতি খাঁটি ভালোবাসায় মোড়া আপনার এই মন্দিরে বছরে কটা লোক আসে? বড়জোর 300, আর আমাদের মন্দিরে আসে লক্ষ লক্ষ। তাহলে আপনি কি বলতে চান যে এই লক্ষ লক্ষ মানুষের সবাই মূর্খ, সবাই মহাপ্রভুর প্রতি মেকি প্রীতি পিছনে দৌড়চ্ছে? কৃষ্ণ, তোমাদের মন্দিরে যারা যায় তাদের মধ্যে 99% মানুষ মহাপ্রভুকে অনুভব করতে যায় না, যায় তোমাদের বিলাসবহুল মন্দির দেখতে। সাদা চামড়ার সাহেব মেমেদের খোল কত্তাল নিয়ে কীর্তন করছে, সেটা দেখে ভারতীয় ঐতিহ্যের প্রতি গর্বে বুক ফোলাতে। আর এরপর তোমাদের $75 মিলিয়ন মন্দির নির্মাণ কাজ শেষ হলে দর্শনার্থীর সংখ্যা লক্ষ থেকে কোটিতে পৌঁছবে, আর তখন তোমরা গলা ফুলিয়ে বলবে দেশের মানুষের ধর্মচেতনা 100 গুণ বেড়ে গেছে। শ্যাম, এইসব কথার মধ্যে আমরা যাচ্ছি কেন? ওরা ওদের মন্দির বড় হচ্ছে, করুক না, তাতে আমাদের তো ক্ষতি করছে না। কৃষ্ণ, দেশের ক্ষতি হচ্ছে। টাকা ও চাকরির লোভ দেখিয়ে সীমান্তের কাছাকাছি নদী বেষ্টিত একটি গোটা ব্লক দখল করে দুর্গ নির্মিত হচ্ছে। এলাকার মঠগুলোকে কোথাও সংস্কার, কোথাও অনুদানের আছিলায় নিজেদের আয়ত্তে এনে একচেটিয়া ধর্মের আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। নন্দ, এমসকন কারোর সাথে কোনোদিন প্রতারণা করনি। যে মঠ সংস্কারের কথা ছিল সেই মঠ সংস্কার করেছে, যে অনুদান দেবার কথা ছিল সেখানে অনুদান দিয়েছে, জমির বাজার দরের বেশি বই কম দেয়নি। আর যেখানে কম কিনেছে আর সেখানে অবশ্যই সেই পরিবারের এক বা একাধিক লোককে চাকরি দিয়েছে, কোথাও কোনো কথার খেলাপ করেনি। হয়েছে কি? কৃষ্ণ, না, হয়নি। তবে যে মন্দির সংস্কার করেছে বা অনুদান দিয়েছে তাদের কি আগে থেকে বলে দিয়েছিলে যে এই সংস্কার বা অনুদানের বিনিময়ে তাদের ট্রাস্টি বোর্ড একটা লোক ঢুকিয়ে দিয়ে পুরো মন্দিরটাই কবজা করে নেবে? চাষার হাত থেকে নাঙল কেড়ে নেওয়ার সময় একবার কি তাকে বলে দিয়েছে তাকে গোয়াল পরিষ্কার বা ধূপকাঠি বিক্রির চাকরি দেওয়া হবে? নন্দ, এসব সর্বৈব মিথ্যা অপপ্রচার। আমাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ জমা পড়েনি। তোমরা বিপুল পরাক্রমী আন্তর্জাতিক শক্তি, দেশের তাবড় মন্ত্রী আমলা তোমাদের পাদপ্রদীপের তলায় এসে ধন্য মনে করে। কার ঘাড়ে কটা মাথা আছে যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে? ব্যাস, আমি এখানেই থামছি। অর্থাৎ এইটা স্বাভাবিকভাবে নাম পাল্টে ইত্যাদি যাই করি না কেন নতুন করে বলা রাখে না, স্পর্ধা রাখে লেখার যে ছেপেছে তার, যারা করেছে তাদের। এইটা মাইলস্টোন এই জন্য, এটা ঘরানা তৈরি হয়েছে একটা, যে এরপর থেকে আমার কাছে যা কাজই আসে সবই এই কাজই আসে।
ফলে একটি নাটক লিখতে আমার প্রায় 1 বছর সময় লেগে যায়। অর্থাৎ বছরে একটির বেশি লেখার সুযোগ হয়ে ওঠে না। এক নিজের চাকরির জন্য, প্রসঙ্গত যেটা ও বলেছে, হ্যাঁ, নিজের কর্মস্থলে খুব ফাঁকি দিই এমনটা নয়, সরকারি চাকরি মনে করি না। সেটার জন্য যখন চারদিকে বাংলা মাধ্যম বিদ্যালয়ে উঠে যাচ্ছে, আমি কিন্তু ঠিক উল্টো পথে হাঁটছি। আমার বিদ্যালয়ে বসবার জায়গা নেই। আর ওই যেটা কাজের কথায় একটু প্রসঙ্গোত্তরে যাই, সেটা হচ্ছে শুধু নাট্যচর্চা একটা দিনের কাজও নয়। নকশা যেমন বলে 24 ঘন্টা, বা 24 ঘন্টা নয়, আমার অন্তত সারা বছর রাউন্ড দ্য ক্লক, বা রাউন্ড দ্য ক্লক না হলে রাউন্ড দ্য ইয়ার কাজ হয়। আপনি যে কোনো দিন, বিল্লতা খুব ভালো জানেন, অনেকবার আমার স্কুলে গেছেন, কাজ করেছেন, সারা বছর কাজ হয়, মানে সারা বছরই কাজ হয়। এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহে আমার ছেলেরা কোনো না কোনো জায়গায় নাটক করতে যায় না। একসঙ্গে 3টে প্রোডাকশান চলছে। এবছরে অনেক ফেস্টিভ্যালে আমরা তৃতীয় হয়েছে। হ্যাঁ, র্যাঙ্কিংটা বিষয় নয়, কিন্তু যারা ফার্স্ট হয়েছেন বা যারা হচ্ছেন বা ভবিষ্যতে হবেন, এমন দাবি খুব কম লোক করতে পারবে যে 2 দিন সময় দিয়ে একই মঞ্চে 3টে প্রোডাকশান নামিয়ে দেব। ছেলেরা এখনই বিভিন্ন দলে কাজ করছে। ক্লাস 10-এ পড়া ছেলে 2-3টে দলে এখনই কাজ করছে। ফলে আমাদের যে ভাবনা, যে আগামী দিন যদি বছরে একটা করে ছেলেও বেরোয়, যে থাকে, তাহলে এই যথেষ্ট। এবং ধারাবাহিকতার একটু বলি, কিছুদিন আগে তপন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের বিদ্যালয়ের একটি ছেলে, সে মাধ্যমিকে 14 র্যাঙ্ক করেছিল। তো হঠাৎ দেখলাম অনেক বছর পর সে তপনের সামনে পোস্টার লাগাচ্ছে। তাই আমি বললাম, কী রে তুই কী করছিস? তো বললো, এই তো এমটেক হয়ে গেছে, এখন একটা এমএনসিতে চাকরি করি, তার পোস্টার, ওটা ছাড়িনি এখন। তো মনে হয় না এটা বোধহয় সাফল্য। আর যদি অংশুমানদা কখন আসবে, আমি আচ্ছা, অংশুমানদা যতক্ষণ না আসে ততক্ষণ চালিয়ে যাবো আর কি। সেটা হচ্ছে, এবার জার্নির কথা যদি বলি একটু, সেটা হচ্ছে যে এবার একটা লোকের তো বিবর্তন ঘটে। হ্যাঁ, কমেডি লেখার আমার খুব শখ, খুব ফেসবুক কেলেঙ্কারি, এই পড়ে পাওয়া 14 আনা, স্কন্দমঙ্গল, এগুলো কমেডি হিসেবে যথেষ্ট প্রখ্যাত, কিন্তু এই বলে কমেডি লেখার সুযোগ খুব একটা হয় না, সবাই এই জাতীয় লেখাই চায়। যদি ডিফারেন্সটা বলি, তাহলে আমার নিজে নিজে যদি বলা হয় যে উত্থান পতন বলি, বা ব্যবধান, পার্থক্যটা কী হয়েছে এত বছরের মধ্যে, যদি নিজেকে মূল্যায়ন করতে হয়, আমি একটি নাটকে যদি সুযোগ পাই এটা জায়গাটা পড়ব। সেটা হচ্ছে 2009 বোধহয় আমি একটি নাটক লিখেছিলাম, সেটা হচ্ছে, হ্যাঁ, কৃষ্ণপ্রাপ্তি। বিষয়বস্তু, কটা দুষ্কৃতী এসে একটা মন্দিরে কৃষ্ণ মূর্তিটাকে চুরি করবে, আগেই রাধা মূর্তি চুরি করেছে, তো কৃষ্ণ মূর্তিটাকে চুরি করে নিয়ে যাবে কষ্টি পাথরের। সেখানে একটি মেয়ে, পূজারীর মেয়ে কন্যা আছে, তাকে তারা ধর্ষণ করতে চায় বা যা নিয়ে চলে যেতে চায়। দুটো কাজই একসঙ্গে, অর্থাৎ মন্দিরে নানান লোক নানানভাবে আসে, তো সেই রকম। সেখানে হচ্ছে একজন গোসাই আছে, যার সঙ্গে শ্রীকৃষ্ণ সরাসরি এসে কথা বলেন। অর্থাৎ তিনি মন্দিরের পূজারী নন, কিন্তু ওইখানে আছেন, সে কীর্তন গাইতেন একটা সময়, তো তার কাছে আসে শ্রীকৃষ্ণ। তো সেখানে ওই এর সঙ্গে আমি একদম ছোট করে বলি, পুরোটা না পড়ে, পুরোটা পড়া হয়তো পরের দিকে সময় হবে না, আমি ওই জন্য একদম মূল জায়গায় যাচ্ছি, শ্রীকৃষ্ণ কথার জায়গায়। অর্থাৎ তার গান শুনে শ্রীকৃষ্ণ এসেছে তার সঙ্গে কথা বলতে। শ্রীকৃষ্ণ: আসলে তোর মিষ্টি গান শুনে আর না এসে পারলুম না। কাল দাসপাড়ায় অষ্টপ্রহর নাম গান, সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি, কান মাথা সব ধরে যাচ্ছে। শ্রীকৃষ্ণ ডায়লগ এটা। গোসাই: সে কি প্রভু, তোমারই তো নাম গান করছিল। শ্রীকৃষ্ণ: ওই রকম বেসুরো গলায় ষাঁড়ের মতো চিৎকারকে নাম গান বলে? বলিহারি বাপু, তোর নাম ধরে যদি একদল লোক কানের কাছে সারা রাত ওই রকম বিচ্ছিরিভাবে চেঁচায়, তোর ভালো লাগবে? কে যে তোদের এসব করতে বলেছে? গোসাই: তুমিই তো বলেছ, সত্যযুগে ধ্যান করলে যে ফল হয়, দাপর যুগে যজ্ঞ করলে সেই ফল হয়, আর কলিযুগে তোমার নাম কীর্তন করলে সেই ফল হয়। শ্রীকৃষ্ণ: ওরে, নাম গানে থাকবে শ্রদ্ধা ভক্তি, যাকে ডাকছিস তার প্রতি অন্তরের টান, তা না ডেকে তবে না ডাকের মতো ডাক, তা না সব মদ তাড়ি খেয়ে সারা রাত ধরে গলাবাজি করা। গোসাই: তোমার যখন ভালো লাগে না, তখন তুমি এসব বন্ধ করে দিলেই তো পারো। শ্রীকৃষ্ণ:
অনেক কিছুই তো আমার ভালো লাগে না রে। প্রতিদিন প্রতিনিয়ত এ ধারায় কত শত অন্যায় অবিচার হয়ে চলেছে। আমি কি তা বন্ধ করতে পারি? ভগবান হওয়া বড় জ্বালা রে বংশী, ভগবান হওয়ার বড় জ্বালা। গোসাই সে কি গো? শ্রীকৃষ্ণ: তাই তো মাঝে মাঝে ভাবি ভগবানগিরি এবার ছেড়ে দেব। এত পাপের বোঝা আর সইতে পারি না। অনেক যুক্ত হলো, এবার অবসর নিয়ে নেব। গোসাই: স্বেচ্ছা অবসর? ও তোমার স্বর্গ কি বেসরকার হেতে চলে যাচ্ছে নাকি? শ্রীকৃষ্ণ: অনেকটা তাই। দেশের লোক তো আর আমায় তেমন পৌঁছে না। এখন বহুজাতিক সংস্থা ইস্কনের দৌলতে নিজের দেশেই বিদেশি পণ্য হয়ে বিকোচ্ছি। গোসাই: তা ঠিক। কোন দিন শুনবো মার্কিনীরা তোমার পেটেন্ট নিয়ে নিয়েছে, তোমাকে ডাকতে আমেরিকাকে রয়্যালটি দিতে হচ্ছে। কৃষ্ণ: হতেই পারে। এটা হচ্ছে সেই সময়কার 2009। এবছর আবার সেই অর্ডারি কাজ, অসময়ের নাট্যভাবনা, মানে যার যে পত্রিকার নামটা আমি বারবারই বলছি, অন্যান্য পত্রিকায় লিখি না তা নয়, তবে এটাতে যেহেতু থাকেই। এবারের অর্ডারি কাজের ছিল শ্রীকৃষ্ণ, অর্থাৎ এবারে যারা বই পেয়েছেন তারা দেখবেন, এবং আমার শেষ নাটক, কারণ উনি প্রায় 1 বছর ধরে ধর্ণা দিয়ে নাটকটি পেয়েছেন এবং আমি সবার শেষে দিয়েছি বলে নাটকটি সব শেষে ছেপেছে। সেখানে একই গল্প, অর্থাৎ খানিকটা কৃষ্ণপ্রাপ্তির সিকুয়েল। সেখানে কৃষ্ণপ্রাপ্তি শেষ হয়েছিল যে মন্দিরের থেকে তারা মূর্তিটা চুরি করতে পারেনি, কারণ যে গোসাই সে বাধা দিয়েছিল, এবং গোসাইয়ের বাধার ফলে কোথায় গেল গোসাইয়ের বাধার ফলে সেখানে তারা ওই গোসাইকে হত্যা করে। হত্যা করার পর পুলিশ আসে, তারা মূর্তিটাকে চুরি করতে পারেনি। এই মার্ডার হওয়ার ফলে তাদের জেল হয়। এই নাটকটির দ্বিতীয় পর্বের সিকুয়েল, যেটা বর্তমানে নাম কৃষ্ণজি, এই কৃষ্ণজির একই পটভূমি 12 বছর পর সেই দুষ্কৃতীরা আবার এসেছে সেই মূর্তিটাকে চুরি করতে। প্রেক্ষাপট মাঝখানে অনেক কিছু পাল্টে গেছে। আপনারা যদি দুটি নাটকের ভাষা খেয়াল করেন তাহলে দেখবেন ভাষাতে অনেকখানি পরিবর্তন। এক আমার বিবর্তন তাই সেটা নয়, বরং বলবো আমরা যদি ভাবি আজ থেকে 15 বছর 20 বছর আগে আমাদের যা ভাষা ছিল রাস্তাঘাটে, সেই ভাষা কিন্তু অনেক পাল্টেছে। আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি, মাঝে মাঝে কান পাতা যায় না, এই নাটকে যে কারণে অনেক গালাগালি আছে। আগের একই চরিত্র যারা ওইভাবে গালাগালি দিত না, এখানে সেইভাবেই কথা বলছে, কারণ সময়টা পাল্টেছে। এখানে এই নাটকটা উপজীব্য হচ্ছে শ্রীকৃষ্ণ উপস্থিত সরাসরি, মানে এরা একটা যাত্রা পার্টির বেশ ধরে চুরি করতে এসছে, শ্রীকৃষ্ণ সেরকম একটা বেশ ধরে এসে সে সকলকে বোঝে। এবার এখানে এই নাটকের মূল উপজীব্য যদি বলেন, আমরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে যা যা দোষ দিই, সাধারণ মানুষ যা যা বলি, সেইগুলো শ্রীকৃষ্ণ যদি নিজে থেকে খণ্ডন করতে আসেন বা তার কি মতামত, এই জায়গায় দাঁড়িয়ে গতকালই আজকাল বোধহয় রিভিউ বেরিয়েছে, তাতে এই নাটকটি সম্বন্ধে একটি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অত্যন্ত দুঃসাহসিক একটি নাটক। হ্যাঁ, ওটা বোধহয় আমার সঙ্গে যায়, ওইভাবেই বিষয়টি থাকে। তো এখানে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যা তা বলছে, তো তার এতগুলো বউ ইত্যাদি দিয়ে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে মূল ভিলেন কল্যাণ তার নাম, সে বলছে, আর কোন লম্বা তোমার 8টা বউয়ের নাম জানে? সবাই বলে রাধাকৃষ্ণ। ছোটবেলায় জানতাম ওটা তোমার বউ, পরে পালাগান শুনতে গিয়ে শুনলাম ওটা তোমার রাঁড়। ওহ, কি প্রেম কি প্রেম! বছরের পর বছর মালটাকে খেয়ে দিয়ে ফুলটু এনজয় করে মামার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে। হ্যাঁ, বৃন্দাবনে কি খেলাটাই না খেলেছো মায়েরি। কৃষ্ণ: শোন, আমি যখন কংসকে বধ করি তখন আমার বয়স 12, আর কংস বধের পর আমি আর কোনোদিন বৃন্দাবনে ফিরে যাইনি। চুম্মা: 12 বছর বয়সের পর তোমার সাথে রাধার দেখা হয়নি? তাহলে কবে এত লটর বটর ইন্টু পিন্টু করলে? টুম্পা: ও কৃষ্ণ ঠাকুর, তাহলে তুমি রাধার সঙ্গে পীড়িতটা করলে কখন? কৃষ্ণ: করিনি তো। করিয়েছে দেব। আরে ঝেড়ে কাশো না বাপু। কৃষ্ণ: আসলে রাধা নামক একটিমাত্র চরিত্র সমগ্র মহাভারতে আছে, সেটি হলো কর্ণের পালক মা, এবং অবশ্যই সে কৃষ্ণের রাধা নয়।
রায়, কি বলছো প্রভু, কিছুই তো বুঝতে পারছি না। কৃষ্ণ, মহাভারতের রচনাকাল আনুমানিক 300 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর জন্ম দ্বাদশ শতাব্দীতে কবি জয়দেবের গীত গোবিন্দমে। অর্থাৎ বাস্তবে কৃষ্ণের সাথে রাধার কোনো দিনই দেখা হয়নি। কল্যাণ, তাহলে রাধাকৃষ্ণ লীলাটা কি? কৃষ্ণ, এটা প্রয়োজনীয় সামাজিক দর্শন, ভক্তি আন্দোলনে মানুষকে বাঁধবার একটা উপাদান। রাধা শব্দটা উল্টো করলে কি হয়? ধারা। রাধা একটি জীবন ধারা, নিষ্কাম নিঃশর্ত ভক্তি, আরাধ্যর সাথে মিলিত হবার অদম্য আকুতি। এ এক আধ্যাত্মিক যাত্রা যা মানুষকে মুক্তির পথ দেখায়। চুম্মা ধর বাড়া, চুপ করো তো। এমনিতে যা বলছো তাতে মাথা ঘুরে যাচ্ছে, তার মধ্যে বড় বড় বাতলিং ছেড়ে আমার টিকি ধরে নাড়িয়ে দিচ্ছ। কল্যাণ, তাহলে এত গান, কবিতা, কীর্তন, যাত্রা, মানুষের বিশ্বাস সব মিথ্যে, শুধু লোকের মুখে মুখে বেঁচে থাকা, এটা হয়? কৃষ্ণ, হয়তো। যেমন ডাক্তার বিধান রায়ের সঙ্গে ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর প্রেম, যাকে শাশ্বত করতে কল্যাণী শহর গড়ে উঠেছে। কিন্তু বাস্তবটা কি? নীলরতন সরকারের কল্যাণী নামে কোনো মেয়েই ছিল না। সকলে বিস্মিত। রায়, রাধা যদি কল্পনা হয় তাহলে মীরাবাই? কৃষ্ণ, সেও তাই। মীরার আবির্ভাব 16 শতাব্দীতে, অর্থাৎ রাধা 400 বছর পরে। ওরে মীরা তো আসলে তুই, যে কৃষ্ণের পায়ে সব সঁপে দিয়ে আছিস। তো এই মূলত দুটো নাটকেরই যদি একটাই বিষয়বস্তুও ধরি, তাহলে দুটো নাটকের একটা সূত্র হচ্ছে দুটোই কিন্তু অ্যান্টি মিথ, অর্থাৎ মিথ ভাঙার একটা বলবো নেশাও বলতে পারে। এটা আমার প্রায় সব নাটকেই কম বেশি আছে। যাই লিখি না কেন বারবার একটা জিনিস মনে হয়, কেন লিখব? যে নাটক দেখে আমি আর দীর্ঘায়িত করবো না, অংশমানদের কত দূর প্রায় তো শেষ হয়ে 5টার মধ্যে চালিয়ে যাবো। আমার বারবার যেটা মনে হয়, যে নাটকের প্রথম দৃশ্য দেখে দর্শক বুঝে যাবে যে আমি শেষ অবধি কী দেখছি বা কি হতে চলেছে, আমি সেটা কেন লিখব? যাকে আমরা বলি ফর্মুলা স্ক্রিপ্ট। হ্যাঁ, আমি খুব সফল নাট্যকার নই, এটা প্রথম থেকেই বলি, একদমই সফল নই। তার অন্যতম কারণ হচ্ছে এই পোস্ট দখলনামা বললাম। এটা কেন? ধরুন বিল্লদা আমার সামনে বসে আছেন, বহমান করছেন, বহমানে মূলত মহাভারতের যা মিথ সেটা একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। খানিকটা পড়লেও বুঝতে, এখন আমি ওই দিকটা যেতে চাইছি না। প্রচুর আমি যদি গল্পের আকারেই যদি বলি, ধরুন গান্ধারীকে আমরা সবাই জানি। গান্ধারী এত পত্নীব্রত বা প্রেম তার পতিব্রত যে ধৃতরাষ্ট্র অন্ধ বলে সে একটা অন্ধত্ব, সে যে মানে একটা ফেট্টি মেঁধে রাখতো চোখে। সবাই এই গল্পটা অভ্যস্ত। বাস্তবটা তো তা নয়। বাস্তবটা হচ্ছে, যেটা আমার এই নাটকেও আছে, যে ধৃতরাষ্ট্র কুদর্শন, দুর্ব্যবহার করা, কালো বদগুণ সম্পন্ন যা কিছু হয়, ফলে একটা অন্ধ লোকের তার পাত্রী জুটছিল না। যে কারণে গান্ধারীকে কার্যত কিনে আনা হয়েছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানে খাদ্যের অভাব, এবং শব্দ হচ্ছে গান্ধার আমরা জানি এখনো পর্যন্ত যে গান্ধার হচ্ছে আফগানিস্তানে। তো গান্ধারের প্রচুর উপঢঙ্কন, 50 গাড়ি সোনাদানা খাদ্য, মূলত খাদ্য পাঠিয়ে গান্ধারীকে ক্রয় করা হয়েছে। এবং গান্ধারী আফগান মহিলাদের কেমন দেখতে আমরা জানি, এখনো পর্যন্ত জানি। গান্ধারী এসে ওই রকম কুদর্শন স্বামী দেখে সে একেবারেই মেনে নিতে পারেনি। ফলে আমি একটুখানি না পড়ার লোকটা সামলাতে পারছি না, যেহেতু অংশমানদা এখনো আসছে না। আচ্ছা, একটুখানি জায়গাটা বলি। সেটা হচ্ছে বিদুর এসেছে, আমরা জানি। এখানে আসলে এই নাটকটায়, বহমান নাটকটা এত প্রসঙ্গত বলা হয়নি। বিশেষ সাফল্য জীবনে আসেনি আমার। একটি বড় সাফল্য, সেটা হচ্ছে বহমান মূলত ইংরেজি নাটক, যেটা দ্য এপিসেন্টার। এই নাটকটিতে আমি সুলতান পদমসি অ্যাওয়ার্ড পাই। সুলতান পদমসি অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের দেশের আর্থিক মূল্যের সর্বোচ্চ পুরস্কার,
যেটি ভারতীয় এবং ভারতীয় বংশভূতদের নিয়ে লেখা, অর্থাৎ যার 50% বিদেশে যারা ভারতীয়রা থাকেন তারা কন্ট্রিবিউট করেন। তো 2022-এ আমি এই সুলতান পদমসি অ্যাওয়ার্ডটা পাই এই নাটকটি লিখে, অর্থাৎ দি এপিসেন্টার লিখে, যেটা পরবর্তীকালে আমি বাংলা করেছিলাম বহমান বলে। সেখানের একটি অংশের জায়গায় এখানে আসলে বলাটা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ এত বেশি পরত আছে নাটকটার মধ্যে। বিদুরকে আমরা সবাই ছোটবেলা থেকে পড়েছি, ধর্মপুত্র বিদুর। আবার যুধিষ্ঠিরকে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির। তাহলে যুধিষ্ঠির আসলে কার সন্তান? এই জায়গাতে এই মিথটাকে ভাঙার জায়গায় বিদুর এসেছে কুন্তির কাছে। অন্য একটি জায়গা পড়লে হয়তো ভালো হতো, যাই হোক। কুন্তি বলছে আপনি সবসময়, অর্থাৎ এরা বনবাসে যখন আছে তখন কুন্তির কাছে বিদুর গেছে। কুন্তি বলছে আপনি সবসময় অশুভ বার্তা আনেন কেন? বিদুর, কোনটা অশুভ? আমার প্রস্তাব, অর্থাৎ প্রস্তাব দিয়েছে ক্ষেত্রজ সন্তানের। কুন্তি, প্রস্তাবের কারণ সমূহ। আপনি প্রথমেই খবর পাঠিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে রাজা ঘোষণা করা হয়েছে। এটা মহারাজ পাণ্ডুর কাছে কতটা এটা দুঃসংবাদ নয়? বিদুর, এর বিকল্প কী ছিল? ভ্রাতা পাণ্ডুর প্রাসাদে ফেরার কোনো নির্দিষ্ট সময় বলতে পারছিলেন না। সিংহাসন কি অনির্দিষ্ট কালের জন্য ফাঁকা রাখা যায়? কুন্তি, মহারাজ পাণ্ডু প্রায়শ্চিত্ত করতে বেরিয়েছিলেন, তার ফল না হওয়া পর্যন্ত উনি ফিরে যান কিভাবে? আর শুধু এটা কেন, তার আগেও আপনি ভ্রাতা যুধিষ্ঠিরের বিবাহ সংবাদ এনেছিলেন। বিদুর, বিবাহ সর্বদাই শুভই হয়, কিন্তু সেটাকেও আপনি অশুভ মনে করছেন? কুন্তি, অগ্রজের বিবাহকে আমি অশুভ আখ্যা দিচ্ছি বিবাহোত্তর পর্বে গান্ধারীকে অন্ধ সাজানোর ছলনাকে। বিদুর, ছলনা? স্বামীর অন্ধত্বকে সম্মান জানিয়ে নয়নে বসন বাঁধাকে আপনি ছলনা বলছেন? কুন্তি, ছলনাকেই ছলনা বলছি। ছলনাকে ছলনা করে মহত্বের মোড়কে মাঝছি না। সুন্দরী গান্ধারী নেত্রহীন, শিষ্টাচারহীন, কৃষ্ণবর্ণ অসুন্দর স্বামী পছন্দ হয়নি, তাই প্রতিবাদ স্বরূপ সে চোখে কাপড় বেঁধে বিবাহ আসরে বসেছিল। আর ওর প্রতিবাদকে আপনারা ত্যাগ বলে চালিয়ে দিলেন, তাই প্রজার রমণীগণ তাকে দেবী আসনে বসিয়ে চোখের জলে পা ধুইয়ে পুজো করছে। বিদুর, দুর্বলতাকে সবলতার আভরণে পরিবেশন করাই রাজনীতির একটা কৌশল। গান্ধারী দৃষ্টিহীন থাকার সিদ্ধান্ত আসলে অনাথবতী হওয়ার নামান্তর। এটা প্রজারা জানলে ধৃতরাষ্ট্রকে রাজা হিসেবে আর তার গ্রহণযোগ্যতা থাকবে না। ফলে আমাদের এই কৌশল গান্ধারীকে দেবীতে রূপান্তর করানো ছিল না, কুরুবংশের মর্যাদা রক্ষার জন্য ছিল। তবে গান্ধারীর দেবী রূপে পূজিত হওয়ায় আপনার গাত্রদাহর কারণ হওয়াটাই স্বাভাবিক। একদিকে আপনি সদ্য বিবাহিত স্বামীকে গৃহ ধরে রাখতে ব্যর্থ, আবার নববধূর গাত্র থেকে হরিদ্রার দাগ উঠে আসার আগেই স্বামী সতীন নিয়ে হাজির, তারপরেই রাজার রাজ্য পাট ছেড়ে সন্ন্যাস জীবন যাপন। জনগণ তো প্রশ্ন তুলবেই, তাও যদি একটা রাজ পরিবারকে সন্তান উপহার দিতে পারতেন। আসলে বলবেন কুন্তি, সে সুযোগ মহারাজ পাণ্ডু দিলেন কোথায়? বিদুর, উর্বরা হলে ওই কদিনের সুযোগই যথেষ্ট ছিল। কুন্তি, সব জেনে শুনে না জানার ভান করবেন না ভর্তৃভ্রাতা। আপনারা বিলক্ষণ জানেন যে মহারাজ পাণ্ডুর আমাকে পছন্দ হয়নি। স্বয়ম্বরের আমন্ত্রণ এবং রাজকন্যার বরমাল্য গ্রহণ করা ক্ষত্রিয় ধর্ম, তাই সেই ক্ষত্রিয় ধর্ম তিনি পালন করেছেন মাত্র, কিন্তু আমাকে কোনো দিনও গ্রহণ করেননি। তাই বিবাহের পরেই তিনি রাজ্য জয়ে বেরিয়ে পড়েন আর মাদ্রীকে পছন্দ করে প্রাসাদে আনেন। তাই সন্তান উপহার দিতে না পারার ব্যর্থতার দায় আমার নয়, মাদ্রীর। বিদুর, মাদ্রী কেন দায়ী হবে? কিন্দমমুনির শাপে তিনি তো মিলিত হওয়ার সুযোগই পাননি। কুন্তি, ভুল। ভেবেছিলাম সারা জীবন গোপন রাখব, কিন্তু আপনি আমাকে বলতে বাধ্য করলেন। মহারাজ পাণ্ডু সুপুরুষ বটে, কিন্তু পুরুষ নন। তিনি সহবাসে অক্ষম, তাই বিবাহর পর তার অক্ষমতা আমার কাছে ধরা পড়ে গেলে তিনি নিজেকে বীর আর আমাকে পুরুষ স্পৃহা উদ্দীপনে ব্যর্থ নারী প্রমাণ করতে যুদ্ধে বেরিয়ে গেলেন।
কামনা জাগ্রত করতে সুন্দরী লাস্যময়ী মাদ্রীকে বিয়ে করলেন। কিন্তু সুন্দরী স্পর্শে না পুরুষ, পুরুষ হয় না, হয়নি। তাই কিন্দম মুনির অভিশাপের আড়াল খুঁজলেন, এমন একটি ঘটনা যার সাক্ষী কেবল তিনি, কেবলই তিনি, বিদুর। অর্থাৎ মৈথুনরত মৃগ হত্যা এবং কিন্দম মুনির সহবাসের মৃত্যুর অভিশাপে পাণ্ডুর সৃষ্ট কল্পকাহিনী। কুন্তী মাথা নাড়ে। বিদুর, এর উল্টোটাও তো হতে পারে। কুন্তী, যেমন? বিদুর, অগ্রজের অক্ষমতার কাহিনী আপনি আপনার নিজের রচনা করেছেন নিজের বন্ধত্ব ঢাকবার জন্য। কুন্তী, আর মাদ্রী? কিন্দম মুনির অভিশাপ সত্য, তাই তাকে দায়ী করা যাবে না। ফলে আপনি, কেবল আপনি স্বামীকে বশে রাখতে ব্যর্থ, সর্বোপরি রাজাকে উত্তরাধিকার দিতে পারত, কারণ আপনি বন্ধা। কুন্তী, না, আমি বন্ধা নই। বিদুর, হ্যাঁ আপনি বন্ধা, আপনার ব্যর্থতার জন্য কুরুবংশ আজ বিলুপ্তের পথে। কুন্তী, না, আমি বন্ধা নই, আমি বলছি আমি বন্ধা নই। মৃত্যু, আপনি বন্ধা। কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি বন্ধা নন, সন্তান প্রসব করতে সক্ষম? কুন্তী, আমি সন্তান প্রসব করেছি। দুজন দুদিকে ছিটকে যায়। তারপরের গল্পটা আপনারা সবাই জানেন, সেই অংশটা আমি আর বলছি না। কিন্তু এই গল্পটার মিথটা হচ্ছে শেষ পর্যন্ত যেটা আমার এখানে সেই রিসার্চ ধর্মী জায়গায়, কুন্তীর প্রথম সন্তান কর্ণ, সেটা ঋষি দুর্বাসার সন্তান। তো এটার একটি অংশ পড়লাম। এই নাটকটা নাম বহমান দেয়া হয়েছে কারণ রাজনৈতিকভাবে মানে এখানে বিষয় হচ্ছে শাসক একটি উদ্দেশ্য নিয়ে শাসন ক্ষমতায় আসে বা জনগণকে বোঝায় যে আমি এটা করতে আসছি, কিন্তু ইংরেজিতে যেটা বলে পাওয়ার করাপ্টস। এই পাওয়ার যখন আসে তখন দিনের পর দিন পাওয়ারে থাকতে থাকতে যে উদ্দেশ্যে সিংহাসনে বসেছি সেই উদ্দেশ্যটা আর থাকে না। ফলে এই নাটকের বিষয়বস্তু পরে কোনো এক সময় পড়লে বা দেখলে শোনা যাবে। শেষ করি? আরো বলবো? আপনি কিছু বলবি? শেষ করবেন? এক্স্যাক্টলি টাইম কটা? চলবে, এটা চলুক না, আমি 5:30 অবধি করতে পারবো, 8 ঘন্টা। আর চলো। আচ্ছা, এই নাটকটা কি একটুখানি অংশ অন্য জায়গা থেকে পড়ি একটু? হ্যাঁ, পড়ুন। এখানে হচ্ছে আপনারা যে গল্পটা, বা আমরা সবাই গল্পটা জানি, যে অম্বিকার ঘরে ব্যাসদেবকে দেওয়া হয়েছিল। তার আগে পরে, অর্থাৎ এখানে মূল চরিত্র এখানে সত্যবতী কতখানি নৃশংস একটা ক্ষমতায় আসবার পর সেটা একটা প্রমাণ করবার ছোট জায়গায় হচ্ছে। আপনারা সবসময় একটা পুরুষ বিদ্বেষের কথা বলি, পুরুষরা নারী বিদ্বেষী, অর্থাৎ নারী যখন সেই জায়গাটায় যায় তখন কিন্তু ভয়ঙ্কর জায়গায় পৌঁছয়, তার একটা ছোট্ট নমুনা মাত্র। অম্বিকাকে ডাক করানো হয়েছে, অম্বিকা সত্যবতীর ঘরে ঢুকেছে। অম্বিকা, রাজমাতা আমাকে স্মরণ করেছেন? সত্যবতী, হ্যাঁ অম্বিকা। কেঁদো না মা, এসো বসো। আমার তো, তুমি এখন যাও, আমরা এখন দুজনের দুঃখ ভাগ করে নেব। আর প্রহরীদের বলো কেউ যেন আমাদের বিব্রত না করে। তারা চলে যায়। অম্বিকা, সত্যবতী তাকে কাছে নিয়ে, মনটাকে শক্ত করো অম্বিকা। বেশ কয়েক মাস ধরেই তো এই অশুভ দিনটার জন্য মনটাকে প্রস্তুত করছিল। অর্থাৎ বিচিত্র বীর্যের মৃত্যু হয়েছে ঠিক সেই দিনের ঘটনা। অর্থাৎ বিচিত্র বীর্যের দেহ তখনও পর্যন্ত অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাওয়া হয়নি। এই সময় দাঁড়িয়ে সেই রাতের ঘটনা। অম্বিকা, তবুও তো মন মানতে চাইছে না। উনি চলে গেলেন, আমি কি নিয়ে থাকবো রাজমাতা? সত্যবতী, একটা সন্তান থাকলে তবু তার অবলম্বন করে বাঁচা যায়, সবই অদৃষ্ট। তোমার বক্ষ আমার কোল একসাথে খালি হয়ে গেল। দুই ভগিনীর একজনও যদি একটা উত্তরাধিকার দিতে পারতে। অম্বিকা, এতে আমাদের কি অপরাধ? আপনার পুত্রই তো। সত্যবতী, প্রসঙ্গত বিচিত্র বীর্য সে অর্থে সন্তান উৎপাদনে ব্যর্থ ছিল। হ্যাঁ, সত্যবতী, আমার পুত্রের ব্যর্থতা অন্য কারুর দ্বারা তো পূর্ণ করে নিতে পারতে। অম্বিকা, হে আপনি কি বলছেন রাজমাতা? সত্যবতী, যা বলছি তা না বোঝার মতো অবুঝ তুমি নও। নিজের ভবিষ্যতের কথা ভেবে, কুরুবংশের ভবিষ্যতের কথা ভেবে, হস্তিনাপুরের ভবিষ্যতের কথা ভেবে একবার না হয় ভিন্ন পুরুষের। অম্বিকা মাথা, আপনি আমাকে বহুগামিনী হতে বলছেন, এ শোনাও পাপ। সত্যবতী,
বহুগামিনী হওয়া পাপ নয়, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার একটা দক্ষতা মাত্র। অম্বিকা, এই সময় এসব কথা? সত্যবতী, হ্যাঁ এই সময় তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ সীমান্তে যতক্ষণ সদবার প্রতীক জল করছে ততক্ষণ সহবাসের নাম সোহাগ, আর তা মুছে গেলেই ব্যভিচার। অম্বিকা, রাজমাতা, আমি আর সহ্য করতে পারছি না। মাত্র কয়েক প্রহর আগে আপনার পুত্র আমার স্বামী ইহলোক ছেড়ে। সত্যবতী, হ্যাঁ তাই। শোনো, কথিত আছে রাজা বৃহতাশ্ব যক্ষা রোগে প্রাণত্যাগ করলে তার মহিষী ভদ্রা মৃত পত্নীর সহিত সহবাসে পুত্রাবতী হয়েছিলেন। মৃত স্বামী সঙ্গমে অক্ষম, এটা যেমন সত্য, রানী ভদ্রা স্বামীর মৃত্যুর দিন গর্ভবতী হয়েছিলেন, এটাও সত্য। আসল ঘটনা কি ঘটেছিল সেটা সহজেই অনুমান করতে পারছ। তাই রাজ্যের স্বার্থে তোমার স্বামী আর তাদের পূর্বপুরুষদের স্বর্গলাভ নিশ্চিন্ত করতে আজই তোমাকে রানী ভদ্রার ভূমিকা পালন করতে হবে। অম্বিকা, না, আমি পারবো না, আমার শরীর মন সায় দিতে পারছে না। সত্যবতী, তোমার শরীর মন কোনো কিছু নিয়েই তোমাকে ভাবতে হবে না, যাকে দায়িত্ব দিয়েছি তিনি ঠিক করিয়ে নেবেন। অম্বিকা, কাকে দায়িত্ব দিয়েছেন রাজমাতা? সত্যবতী, তোমার দেবর। অম্বিকা, দেবর? মহামহিম ভীষ্ম, তিনি এই হীন কার্য করবেন? আমি বিশ্বাস করতে পারছি না। সত্যবতী, নিজেকে বিশ্বাস করার আরও খানিকটা সময় পাবে। মহারাজের দেহ বেরিয়ে গেলে তিনি তোমার কক্ষে প্রবেশ করবেন। চিতার অনলে তোমার গর্ভে কুরুবংশের প্রদীপ প্রজ্বলিত হবে। অম্বিকা কাঁদতে কাঁদতে মায়ের পায়ে লুটিয়ে পড়ে, আমাকে মার্জনা করুন রাজমাতা, এই অনাচার আমি কিছুতেই করতে পারবো না। সত্যবতী, বন্ধ করো অশ্রুপাত, এ আমার আদেশ। যাও, নিজ কক্ষে গিয়ে বিশ্রাম করো। অম্বিকা, এত বড় শাস্তি আমাকে দেবেন না মাতা, এ শাস্তি আমাকে দেবেন না। সত্যবতী, এ তোমার শাস্তি নয় পুত্রী, পুরস্কার। আগামী দিনে তুমি বুঝতে পারবে রাজার বিধবা হওয়া, স্ত্রী হওয়ার চেয়ে রাজমাতা হওয়া অনেক বেশি সম্মানের। কে এখানে গিয়ে প্রবেশ করে? আমাকে টিপ আপ করে থামার। এই জায়গায় ব্যাসদেবকে নিয়ে আসা এসে গেছে, ব্যাসদেবকে নিয়ে আসার জায়গা থাকে। ব্যাসদেব এসেই বলছে, সব জানা হয়ে যাওয়া, বড় কঠিন কার্যের দায়িত্ব দিয়েছেন মাতা। সত্যবতী, যোগ্যতর মানুষকে এই কঠিন কার্যের দায়িত্ব দেওয়া হয়। ব্যাসদেব, আমার বিকর্ষক রূপ দেখে যদি অম্বিকা আমাকে প্রত্যাখ্যান করে, সত্যবতী বল প্রয়োগ করবে? ব্যাসদেব, অচেনা তবু তিনি তো আমার ভাতৃবধূ। সত্যবতী, যদিও তোমার জানা, তবু পুরাণের একটা কাহিনী তোমাকে স্মরণ করিয়ে দিই বৎস। উদ্ধত্ত ঋষির পত্নী মমতা যখন গর্ভবতী ছিল তখন তার দেবর বৃহস্পতি সঙ্গমের প্রার্থনা করেন। মমতা গররাজি হওয়ায় বৃহস্পতি বল প্রয়োগ করে। যে কাজ দেবতারা করতে পারেন সেই কাজ মানুষ করতে পারবে না কেন? বৃহস্পতি কামান্ধ হয়ে পাপ করেছে, আর তুমি করবে মাতৃ আজ্ঞা পালন করতে, এতে তোমার কৃত পাপ ধুয়ে যাবে। যাও, শ্মশান যাত্রী ফিরে এসে বধূমাতার স্মৃতি মোছানোর আগে আরাধ্য কর্ম সম্পন্ন করো। এখানে থামবো, অংশুমানদা এসে গেছেন। শেষ করে এখানে অংশুমানদা এসছেন। অংশুমানদা আমার একটি নাটক পড়েছেন, আমার ফেসবুক বা অন্যান্য জায়গায় বহুল প্রশংসা করেছেন, বিনির্মিত বিনোদ। সেই বিষয়ে আমি আর কিছু বলছি না। আসলে ওই ঘরানা ওইটাই, যে মিথ ভাঙার নেশা, এটা আমার এইটুকুই জার্নিটা এইখানেই শুরু হয়েছিল একরকমভাবে, শেষ করছি মিথ ভেঙে। কোথায় শেষ হবে জানি না। সকলকে ধন্যবাদ। অংশুমানদাকে আপনারা সবাই চেনেন যারা এখানে আছেন। আলাদা করে আবার অংশুমানদাকে পরিচয় করিয়ে দেওয়ার অন্তত আমাদের সঙ্গে সেরকম ফর্মালিটিসের খুব একটা দরকার নেই। তাও অংশুমান ভৌমিক থিয়েটার গবেষক, প্রাবন্ধিক, শিক্ষক অংশুমান ভৌমিক। তো আমি আর নিজে খুব বেশি সময় নষ্ট না করে আমি অংশুমানদাকে বলবো, অংশুমানদা তোমার জার্নি, তোমার থিয়েটার, তুমি তোমার মতো একটু বলো, সেখান থেকে আমরা আবার প্রশ্ন করি। প্রশ্নও তোমার কাছে হাজার হাজার। সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা। আমাকে সকলে বলে যে আমি থিয়েটারের বাইরের লোক,
থিয়েটারের সঙ্গে প্রত্যক্ষভাবে আমার যোগ নেই, সত্যি এখন তো প্রত্যক্ষ যোগ নেই। এই আমাদের সামনে যারা আছেন তাদের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগ, কিন্তু এই যোগের বাইরে একটা অবশ্যই সলতে পাকানোর সময় ছিল। আমার শৈশবের শহর হচ্ছে নবদ্বীপ, যে শহরে 1975 থেকে 82-তে আমার শৈশব, এবং সেইখানে কীর্তন শুনতে শুনতে, কীর্তন গাইতে গাইতে, গণসঙ্গীত শুনতে শুনতে, গণসঙ্গীত গাইতে গাইতে এবং হরির লুটের বাতাসা কুড়িয়ে থিয়েটারের সঙ্গে আমার সংযোগ স্থাপন। নবদ্বীপ সেই সময় এমন শহর ছিল যখন আমাদের যে বাড়ি মহাপ্রভুপাড়া, তার সামনে দিয়ে সমস্ত মন্দিরের এই নাম কীর্তনের দলগুলো সকাল থেকে রাত্রি অবধি যাওয়া আসা করত। ফলে সেই সুর, সেই ছন্দ, সেই ধ্বনি, সেই নামগান, তাকে যদি আমরা আমাদের বাংলার আদি থিয়েটারের একটি সম্মান দিই, যদি ভাবি যে নাম কীর্তন থেকে ক্রমে পালা কীর্তন এবং পদাবলী কীর্তন এবং কৃষ্ণ যাত্রা এবং যাত্রা থেকে আমাদের থিয়েটারের উদ্ভব, কলকাতায় চলে আসার পরে, আমার বাবা থাকতেন কলকাতায়, নবদ্বীপ আমার মামার বাড়ি। কলকাতায় চলে আসার পর দেখলাম যে আমাদের যাদবপুরে সমস্ত পাড়াতে থিয়েটার হয়, যাত্রা হয়। আমাদের পাড়াতে লেনিন হয়, পিএলটির ব্যারিকেড হয় এবং মাচা বেঁধে হয়। চৈত্র মাসে 7 দিন ধরে যাত্রা উৎসব হয়, যাত্রা হয়। যাত্রা আগেও যে দেখেনি এমনটা নয়, 8 ঘন্টার লড়াই, শান্তি গোপালের বিখ্যাত পালা, ওই 1979-80-তে বেশ 4-5 ঘন্টা ধরে হয়, তার 1 ঘন্টা দেখে আমার ঘুম পেয়ে যায়, এমনও ছিল। তো এইভাবে যেমন করে আর 5 জন বিভিন্ন লোকায়ত থিয়েটারের সঙ্গে পাড়াতে, এলাকাতে পরিচিত হয়, স্কুলে পরিচিত হয়, সেইভাবেই আমারও সূত্রপাত। 1983-তে আমার মনে হয় আমার প্রথম মঞ্চে অবতরণ। আমাদের পাড়ার যারা কম বয়সী তাদেরকে জুটিয়ে বিজয় ঘোষ বলে একজন আইপিটি এর লোক, তিনি প্রয়াত, তিনি আমাদেরকে দিয়ে ওই বুদ্ধভূতম, তাসের দেশ, এই সমস্ত করাতেন। তো সেই সমস্ত গীতিনাট্যে নর্তক হিসেবে এখনো মনে পড়ে বুদ্ধভূতমের যে 5 রাজকুমার, হীরা, মানিক, তিনজনের নাম ভুলে যাচ্ছি, 4 নম্বর শঙ্খ, 5 নম্বর কাঞ্চন, এই শঙ্খ রাজকুমার হয়ে ঘোড়সওয়ার হওয়ার অভিনয় দিয়ে আমাদের কলকাতাতে আছে ঢাকুরিয়া ব্রিজের গায়ে অবনমহল চিলড্রেন্স লিটল থিয়েটারে বিরাট মঞ্চ। সেই সময় সেইখানে গিয়ে প্রথম রং মেখে আর্ক লাইটের সামনে গিয়ে থিয়েটারের সঙ্গে সংযোগ, এবং তারপর থেকে পাড়াতে যত থিয়েটার হয়েছে ক্রমশ নাচের দল, তারপর গানের দল, একটু আধটু গান টান গাইতাম, তারপরে নির্দেশক, তারপরে আয়োজক, সংগঠক, নট, এইভাবে একটা পথ চলা চলল। তাতে ডাকঘর ছিল, পাগলা দাশু ছিল, সাঁওতাল বিদ্রোহ ছিল। এই সমস্ত নাটকে একটি অবাস্তব গল্প ছিল। তাতে ওই মঞ্চে কাজ করতে করতে মঞ্চের মাপ শেখা, সাউন্ড অপারেশন শেখা, লাইট নেওয়া শেখা, ভয়েস মডুলেশন শেখা, ভয়েস থ্রোয়িং শেখা, তার জন্য আরেকটু ভালো করে গান শেখা, এই অভ্যেসগুলো হয়। স্কুলেও থিয়েটার হয়, সেখানেও আমি বেশ সর্দার ছিলাম। আর ইউনিভার্সিটিতে যখন যাদবপুরে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে গেলাম, আমাদের শিক্ষক ছিলেন অধ্যাপক আনন্দলাল, যিনি অত্যন্ত কৃতবিদ্য একজন নাট্য সমালোচক। উনি আমাদেরকে নিয়ে ইংরেজি থিয়েটার করতেন, আমরা অভিনয় করতাম।
আমাদের 1 বছরের সিনিয়র হচ্ছেন সোহিনী সেনগুপ্ত, নান্দিকারের যখন প্রথম বিয়ে হয় সোহিনীদের 1995-এ, আমরা সেই বিয়েতে আমন্ত্রিত, সবাই মিলে আমরা গৌতম হালদারের সঙ্গে সোহিনী সেনগুপ্তের বিয়েতে খেয়ে এসেছিলাম। এখন কথাগুলো এই জন্যই বলা যে কোনো না কোনোভাবে, পারিবারিকভাবে বা অঞ্চলগতভাবে বা বিদ্যায়তনিকভাবে থিয়েটারের সঙ্গে আমরা বেশ লগ্ন হয়েছিলাম। বাংলা হোক, ইংরেজি হোক, গানের স্কুল, আমার গানের স্কুল দক্ষিণীতে আমরা গীতিনাট্যই মূলত করতাম। অচলায়তন, ফাল্গুনী, রাজা নয়, অরূপ রতন, এগুলোতে আমরা নাচতাম, গাইতাম। আমাদের সঙ্গে একজন নাচতো, আমার ব্যাচমেট, তার নাম সাহেব চট্টোপাধ্যায়। আমরা সবাই মিলে একসঙ্গে কলকাতাতে, জামশেদপুরে, পাটনাতে, দিল্লিতে গিয়ে আমরা থিয়েটার করতাম। এইভাবে নানান মঞ্চের সঙ্গে আমাদের পরিচয়। যখন ইংরেজি থিয়েটার করতে এলাম, তখন আমাদের শো হতো জ্ঞান মঞ্চ, আমাদের ইউনিভার্সিটি চত্বরের বিভিন্ন প্রাঙ্গণে, আমেরিকান সেন্টারে, ম্যাক্স মুলার ভবনে, কখনো মঞ্চের ওপরে। আর আমার নাম ছিল লাইট অপারেটর হিসাবে। লাইট ডিজাইনে আমার সেই সময় এক ধরনের সিদ্ধি ছিল। তখন অবশ্যই 10টা পয়েন্টের, 10 বোর্ডের 10টা পয়েন্টের ডিমার এবং ওই ফলো এবং স্পট দিয়ে কাজ, বেবি অবধিও আসিনি আমরা। এইভাবেই থিয়েটারের সঙ্গে লগ্নতা। সেই পুঁজি ভাঙিয়ে 1996 থেকে স্টেটসম্যান কাগজে থিয়েটার নিয়ে বা আমাদের ক্যাম্পাস নিয়ে লেখার সূত্রপাত। মাস্টার্স করার পরে 1999-এ স্টেটসম্যান আমাকে বলল যে এবার তুমি থিয়েটার নিয়ে লেখো। তখন মাইকেল ফ্ল্যানারি ছিলেন স্টেটসম্যানের ফিচার্সের দায়িত্বে। তিনি আমাকে বললেন যে তুমি কি জানো রঙ্গকর্মী বলে একটা আছে দল? বলে হ্যাঁ জানি, দু একটা কাজ দেখেছি। তারা মুক্তি বলে একটা নাটক করছে, প্রথম বাংলা নাটক। হিন্দি থিয়েটারের দল বাংলায় কি করছে, যাও তো গিয়ে খবর নাও তো। এই সবই হচ্ছে ইংরেজিতে। তো গেলাম এবং মুক্তি দেখে খুব ভালো লাগলো। আমি এসে বললাম যে মুক্তি ঠিক আছে, কিন্তু মুক্তিতে যদি অভিনয় করছেন মূল ভূমিকাতে, তার নাম কেতকী দত্ত। তাকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু তাকে জানতে খুব ইচ্ছে হয়। তিনি পাবলিক থিয়েটারে আগে বেশ চুটিয়ে অভিনয় করতেন। সেই সুবাদে 2000 সালের একদম শুরুতে বেলগাছিয়াতে সরকারি কোয়ার্টারের একতলাতে কেতকী দত্ত এবং চপল ভাদুরীর সঙ্গে আমার পরিচয়। থিয়েটারের একেবারে ঘরের লোক হয়ে ওঠা। বাদল সরকারের সঙ্গে এর মধ্যে আমাদের যে পরিচয় হয়নি এমনটা নয়। আমার ইউনিভার্সিটিতে ওর থিয়েটার হতো, ওর দল ছিল। আমার সেই সময়কার প্রেমিকা, আমার স্ত্রী এখনো আসেননি, কাজেই বলতেই পারি তিনি থাকতেন শান্তিনিকেতনে। সেই শান্তিনিকেতনে সাঁকো বলে একটি দল ছিল, তার সেইটি বাদল সরকারের যারা অনুগামী তাদের দল। তার সঙ্গে আমার একটা যোগসূত্র ছিল। তারা কি থিয়েটার করতেন দেখতাম। যখন পথসেনা 1996-এ রক্তকরবী শুরু করলে, তাদের দ্বিতীয় শো হলো আমার ইউনিভার্সিটির মাঠে। এইভাবে নানা রকমের থিয়েটারের সঙ্গে আমার এক ধরনের যাপন শুরু হলো। গান গাইতাম, লিখতাম, আবৃত্তি ইত্যাদি সবই ছিল। কিন্তু ওই পারিবারিকভাবে উৎসাহ পেয়ে বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনের সার জল পেয়ে থিয়েটারের সঙ্গে সম্পর্ক যত দিন গেল তত মজবুত হলো। এবং বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই থিয়েটারে ছিল। মাস্টার্সের ছাত্র থাকার সময় গ্রুপ থিয়েটারের সঙ্গে সরাসরি সংযোগ হয়। তখন আমরা অনেকে ফ্রেঞ্চ শিখতাম। তখন জানতাম ইয়াতে মানে হচ্ছে আই লাভ ইউ, কিন্তু আরও যে কত রকম উত্তেজক ফরাসি বার্তা গার্লফ্রেন্ডকে দেওয়া যায়, মূলত এইগুলো শিখবার জন্যে ফ্রেঞ্চ শিখতে যাওয়া। এবং সেই থেকে ওই আলিয়াস ফ্রান্সেজের একটা প্রোডাকশন, উ ভাতু জেরেমি, বাংলায় কোথা যাও জেরেমি, তার প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত হওয়া, থিয়েটার ওয়ার্কশপের সঙ্গে সংযোগ স্থাপন, বিপ্লবের সঙ্গে খুব
দহরম মহরম শুরু হলো, এবং ওই দলেরই সঙ্গে যুক্ত কয়েকজন মিলে রিক নাট্য বিদ্যালয় বলে একটি দল তৈরি করলো। দলের সর্দার ছিল অতীশ চন্দ্র। তাদের দলে ঢুকে পড়ে আমি এলাম গ্রুপ থিয়েটার শুরু করলাম 96-97-এ। আর প্রচুর শো করতাম, জ্ঞান মঞ্চে, গিরিশ মঞ্চে, রবীন্দ্র সদনে কাগজে লেখা হতো, আমার অভিনয় নিয়ে আলোচনা হতো, এই সমস্ত সেই 97-98-এ। তারপরে 2000 সাল থেকে যখন আমি পুরোদস্ত সাংবাদিকতার সঙ্গে জুড়ে গেলাম, স্টেটসম্যানে, টেলিগ্রাফে লিখতে আরম্ভ করলাম, বাংলা কাগজ তখন আমি লিখতাম না, তখন আমি মূলত গান নিয়ে, থিয়েটার নিয়ে লেখা শুরু করলাম। আর থিয়েটারের সঙ্গে এই যে সান্ধ্য নিয়মিত যোগাযোগের যে একটা দরকার ছিল, সেটা আমার পক্ষে দেওয়া আর সম্ভব হলো না। আমার মনে হলো গান শোনা, নাটক দেখা, সিনেমা দেখা, আমার বন্ধুরা যা মূলত করতো সেগুলোর সঙ্গে লগ্ন হয়ে থাকা ভালো। তো গত 25 বছর ধরে আমি মূলত থিয়েটার নিয়ে লিখছি, মূলত ইংরেজিতে এবং বাংলাতে, কখনো হিন্দিতেও। এই এখনো আমাদের হাতে মিনিট 10 সময় আছে, ফলে আমি আমার দুজনকে দুটো প্রশ্ন আছে, আমি করতেই পারি। আমার প্রথমে সৌমেন বাবুর কাছে, যেটা আপনার মানে ওনার আলোচনা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল, মানে একটা কথা যে উনি বলছিলেন যে উনি ওনার লেখা, এবং সেটা শুনতে শুনতে মনেও হচ্ছিল যে সবসময় মিথ ভাঙার একটা ওনার সবসময় প্রয়াস থাকে, এবং শেষেও তাই বললেন। আমার আরেকটা জিনিসও মনে হয়েছে, সেটাই আমার প্রশ্ন, সেটাই আমার জিজ্ঞাসা ওনাকে, যে আপনার লেখায় মানে এরমভাবে যদি বলি, মানে 3টে শব্দ, ধর্ম, রাজনীতি, ব্যবসা, এই 3টে, এই বিষয়টা আপনাকে কিভাবে ভাবায় একজন নাট্যকার হিসাবে? মানে আপনার লেখায় সেটা ভয়ঙ্করভাবে আমার মনে হচ্ছে একদিক থেকে রিফ্লেক্ট করে। হ্যাঁ, সেটা অবশ্যই। আমি এগুলোকে না খুব আইসোলেটেডভাবে দেখতে পারি না। প্রত্যেকটা ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার অদ্ভুত রকমের একটা মিল আছে। যে কোনো ঘটনায় বলি না কেন, যে এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে এটা নেই বলে তা নয়, সব কিছুর সঙ্গে এটা আমি আমার কৃতজ্ঞতা বা আমার সৌভাগ্য। আপনারা তো কেউ কেউ জানেন, বা আমার মাস্টারমশাই হচ্ছে পরিমল ভট্টাচার্য, যারা ইংরেজি বা বাংলা বা এই সাহিত্য সম্বন্ধে এত শক্তিশালী একটা লেখক। তার শহরচর্যে খুব বেশি দিন নয়, মাত্র বছর দেড়েক আমি পেয়েছিলাম। না, আমি বাড়িতে পড়তাম, হ্যাঁ, তখন উনি চাকরি পাননি। এটা মানে কি বলবো, ইত্তেফাক। এটা একটা বিরাট বড়, মানে এটা না বিশ্বাস করলে বোঝা যাবে না যে উনি কিভাবে পড়তেন। পড়ানোর কায়দাটা হচ্ছে কোনোদিন কিছু পড়াতেন না, শুধু আগের দিন বলে যেতে আসতে হতো যে সেই আমরা দুজন সেই ইংলিশেরই ছাত্র, বলে আসতে হতো যে পরের দিন এটা পড়বো। তো ঘন্টা 3 একটা আড্ডা সেশন হতো, ওই সময়তেই তার কম্পিউটার ছিল, এবং সে ওরকম নানান কিছু প্রচুর গল্প করতেন। এই বই থেকে খানিকটা পড়তেন, ওই বই থেকে খানিকটা পড়তেন, পড়ে টোড়ে নিয়ে যখন খাওয়াতেন দাওয়াতেন, যা বাড়ি চলে। তো এবার যা বাড়ি গিয়ে পড়ে নিব। বাড়িতে এসে যখন পড়তাম, তখন সত্যি সত্যি আর কারোর পড়ার দরকার হতো, বোঝানোর দরকার হতো না। এই পরিমলদার লেখাগুলো যদি দেখেন, সেটা হচ্ছে এত রকমভাবে ইন্টারটুয়াইন্ড, প্রতিটা বিষয়ের সঙ্গে প্রতিটা, মানে যার সঙ্গে যা মেলে না, মানে কি বলছি, জাক্সটাপোজিশন অফ দ্য ইনকম্প্যাটিবল, যা হয় না তাই হয়। তো এই যে অভ্যেসটা হয়তো ওই মাস্টারমশাই থেকে পাওয়া, হয়তো আমার প্রত্যেকটা লেখাতেই এই চোরাস্রোত সবকে, মানে আরো কয়েকটা যে পড়লে আরো স্কন্দমঙ্গলেরটা পড়ি, তখন যে ধর্ম, সেখানে শিবের যা ডায়লগ, একদমই মনে হবে যে শিব হচ্ছে মূলত মানে পলিটিক্স তো পড়ে তারই আছে, যেটা যে করেন তার প্রতিকূল। তো এরকমভাবে বিষয়টাকে আছে। এই ধন্যবাদ। আর আমার অংশুমানদার কাছে যেটা জানবার, হ্যাঁ শক্ত না, না আমার তোমার কাছে কোনো কিছুই শক্ত না। আমার প্রশ্ন হচ্ছে, মানে এটা আমার একেবারেই ব্যক্তিগত প্রশ্ন, আর তুমি গ্রুপ থিয়েটারে একবার বললেও শব্দটা, অংশুমানদা মানে কমার্শিয়াল বোর্ড, নবনাট্য, গণনাট্য, তারপর গ্রুপ থিয়েটার। গ্রুপ থিয়েটার একটা দর্শন থেকে তৈরি হলো তো, কিন্তু এখন মানে এটা আমি ভুল হতে পারি, আমার মনে হয়
একটা আধা খেঁচড়া টাইপের একটা কিছু থিয়েটার চলন চলে এসছে, মানে সেটা গ্রুপ থিয়েটারও নয়, সেটা এমেচারও নয়, আর কমার্শিয়াল তো ছেড়েই দিলাম, কমার্শিয়াল বোর্ডের যে থিয়েটার, মানে এই একটা হাত খেঁচড়া থিয়েটারে মানে আসলে কি হচ্ছে? তুমি কি এটা পজিটিভলি দেখো বা আদৌ এরকমভাবে দেখো? মানে এর ভবিষ্যৎটাই বা কি, তুমি কি দেখো? মানে এটা তোমার একটু জানার আর কি। আমাদের আজকের থিয়েটার এক কথায় গ্রুপ থিয়েটার নয়। আমাদের থিয়েটারে এখন অনেকগুলো রকম ফের আছে, তাকে নানা রকম নাম না দিয়ে থিয়েটার বলাই ভালো, যেহেতু এখন আর পাবলিক থিয়েটার নেই। এটাই আমাদের এখনকার থিয়েটার, একটা বহুমুখী আমাদের নাট্য চর্চা। তার মধ্যে ধরা যাক যে দলগুলোর সঙ্গে আইপিটি এর সংযোগ আছে, গণনাট্য সংঘের সংযোগ আছে, তাদের মধ্যে গ্রুপ থিয়েটারের যে মৌল আদর্শগুলো ছিল, যে বামপন্থী সাংস্কৃতিক চেতনা তাদের চালিকা শক্তি এবং সমাজ বিপ্লব তাদের লক্ষ্য, এই লক্ষ্যে এখনো বেশ কিছু দল থিয়েটার করছেন। তারা হয়তো এখন আর মূল স্রোতের দল নয়। যেমন করে ভারতীয় গণনাট্য সংঘের নান্দিকার শাখা একদিন গণনাট্য সংঘের ধরাচুরো ছেড়ে দিয়ে কেবল নান্দিকার হয়, যেমন করে ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে জড়িয়ে থাকা ঋত্বিক কুমার ঘটক, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, দেবব্রত বিশ্বাস, এরা সবাই মিলে থিয়েটার দল করেন, বহুরূপীর সঙ্গে যুক্ত হন। তেমন করে গণনাট্য সংঘের যে বিরাট ছায়া এবং আদর্শ, তা আমাদের থিয়েটার থেকে নানান কারণে, রাজনৈতিক কারণে মূলত প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। তা ফিরে আসবে না এমনটা নয়, এই মুহূর্তে মাটি তৈরি নয়। যেমন করে এই মুহূর্তে সিপিএম ক্ষমতায় ফিরতে পারছে না, তেমন করে গ্রুপ থিয়েটারের মৌল আদর্শ আমাদের মধ্যে এই মুহূর্তে ফিরছে না। নানান রকম নাট্যদল নানান রকম ভাবে চলছে এবং তারা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ কেমন নাটক দেখতে চান, তারা নিজেরা কি নাটক করতে চান, তাদের পুঁজি কতটা, তাদের ইচ্ছে কতদূর এবং তাদের পৃষ্ঠপোষক কারা, পাড়ার লোকজন, পৌরসভা, সুভাষ দত্ত বা তার ভাই, নাকি দত্ত বোস, নাকি নরেন্দ্র মোদী, মানে এইভাবে তারা তাদের থিয়েটারের অভিমুখগুলোকে নির্ধারণ করছেন। কমিউনিস্ট পার্টি যেভাবে থিয়েটারকে এক ধরনের ইতিবাচক সমর্থন দিত, সে ক্লাবে হোক, কলেজ ফেস্টে হোক, ইউনিভার্সিটি ফেস্টে হোক বা এলাকাতে হোক, তাদের আঞ্চলিক সম্মেলনে থিয়েটারের একটা জায়গা ছিল, সেটা এখন ক্রমশ নেই। তাদের আয়োজনগুলো ক্রমশ ক্ষীয়মান হয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে থিয়েটারের লোকজনের একটু আধটু সম্পর্ক থাকলেও তাদের দলটির যে সাংগঠনিক চেহারা, সেখানে থিয়েটারে কোনো স্পষ্ট যোগসূত্র নেই, এখন তো একদমই নেই। মাঝে একটু আধটু ওই ইত্তেফাকসে হয়ে হয়তো গিয়েছিল, এখন তা আর নেই। বিজেপি তাদের যে সাংস্কৃতিক বাহিনী আছে, যার সঙ্গে এই মঞ্চেরও একটি আলগা সম্পর্ক আমি আজকাল দেখছি, সংস্কার ভারতীর মাধ্যমে তারা যেরকম ভারতের আদর্শকে সামনে রাখতে চান, তাকে ভিত্তি করে তারা এক ধরনের থিয়েটারের চর্চাকে ইদানিং সমর্থন করছেন এবং পুঁজি দিয়ে, পিঠ চাপড়ানি দিয়ে তাদের সঙ্গে আছেন। এই সব কিছুর সঙ্গে লড়ে, সমঝোতা করে, মাথা খাটিয়ে বা বিদ্রোহ করে আমাদের রাজ্যের হাজারখানেক থিয়েটার দল এখনো সক্রিয়। তার মধ্যে প্রায় 500-700 দল রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের অনুদান পায়। অনেকে অনুদান চান না, অনেকে অনুদান ছাড়তে পারলে বাঁচেন। হ্যাঁ, ফলে আমরা নানান রকমভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত। গ্রুপ থিয়েটারের যে প্রাচীন সনাতন বাক্সবন্দি ধারণা, তার সঙ্গে বেশি দল এই মুহূর্তে যুক্ত নয়। অ্যারেনা থিয়েটার আমাদের এদিকে সে অর্থে প্রসার লাভ করেনি। পথ নাটক একটা সময় খুব জোরদার ছিল, তা কোনো কোনো সময় অন্যান্য ফর্ম পেয়েছে।
তা মুক্ত নাটক, থার্ড থিয়েটার ইত্যাদি মাধ্যমে আমাদের মধ্যে এখনও কম আছে, বেশি আছে, কিন্তু এই সবই বামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে চলত। এখনো যে তা নেই তা নয়। যেমন এই নকশারি, কি নাম, কোয়ারেন্টাইন, কি নাম, প্যান্ডেমিক। নকশার যে প্যান্ডেমিকের সূত্রপাত হয় একটা মাঠে, উঠোনে বা স্টেশন অঞ্চলে, ঘরের মধ্যে নয়। অর্থাৎ প্রসেনিয়ামে ইদানিং আটকে যাওয়া বা ব্ল্যাক বক্সে আটকে যাওয়া দলগুলো চাইলে যে বাইরে গিয়ে থিয়েটার করতে পারে, নিত্য নতুন নতুন স্পেস বানিয়ে, ওপেন এয়ার হোক বা ছাদের স্পেস হোক, তারা নানানভাবে থিয়েটার করছেন। তাদেরকে থিয়েটারের দল ভাবাই শ্রেয়, গ্রুপ থিয়েটার শব্দটাকে আর প্রয়োগ না করাই ভালো, থিয়েটার গ্রুপ বলা ভালো। আমরা সৌমেন বাবুর অনেকটা সময় কথা বলতে পারলাম, অংশুমান থেকে আরেকটু কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু সে সুযোগ আমাদের কাছে নেই আর উপায়ও নেই। আমাদের এবছরের উৎসব স্মারক, এবছর উৎসবের ফোল্ডার আর গোবরডাঙ্গার বিখ্যাত মিষ্টি। অংশুমান ভৌমিককে বরণ করে নিচ্ছে বিল্লদল চট্টোপাধ্যায়। শুভেচ্ছা স্মারক আছে, শুভেচ্ছা স্মারকটা এই উৎসব স্মারক আমাদের এবছরের। আমাদের উৎসবের ফোল্ডার আর মিষ্টি।